নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে এসেছি। অধ্যায়টির নাম অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। পূর্বের ক্লাসগুলোতে আমি অঙ্কের অধ্যায়গুলো দেখিয়েছি এবং ব্যাংকিং অংশের অধ্যায়গুলো পর্যায়ক্রমে ক্লাস নিয়েছি। তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার পাঠ পরিচিতিটি লক্ষ্য করো। শ্রেণী নবম ও দশম, বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় প্রথম। অধ্যায়টির নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। পাঠ 1.1 ও 1.2। অর্থাৎ আমি আজকে তোমাদের উদ্দেশ্যে পাঠ 1 ও 2 আলোচনা করব। আজকের তারিখটি হচ্ছে 17/9/2020। প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো লক্ষ্য করো। দেখো, প্রথম ছবিটিতে একটি পরিবার দেখা যাচ্ছে। সেই একটা পরিবারে অনেক কিছু লাগে। একটা পরিবারে তোমার ব্যবহার্য দৈনন্দিন খরচ ছাড়াও বিভিন্ন ব্যবহার্য জিনিস লাগে, যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য লাগে, যেমন তোমার ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওভেন, এসব ইলেকট্রনিক যন্ত্র লাগে, ইলেকট্রনিক সামগ্রী লাগে। আবার বিভিন্ন আসবাবপত্র, চেয়ার, টেবিল, সোফা, এসব আসবাবপত্র লাগে। তারপর দৈনন্দিন বাজার খরচ আছে। তাহলে সেক্ষেত্রে একটি পরিবার চালাতেও অর্থের প্রয়োজন হয় এবং পরিবারেও একটি অর্থায়ন আছে। তারপরে তার নিচের ছবিটি দেখো, এখানে আমদানি রপ্তানি, এখানে একটি বন্দরের ছবি দেখা যাচ্ছে, যেখান থেকে তোমার পণ্য রপ্তানি এবং পণ্য আমদানি হয়ে থাকে। তাহলে একটি দেখা যাচ্ছে এখানে শত শত কন্টেইনার পড়ে আছে। অনেক কন্টেইনার বিদেশ থেকে কন্টেইনারে করে বিদেশ থেকে পণ্য আমদানি করে আনা হয়েছে। আবার অনেক কন্টেইনার রাখা হয়েছে বিদেশে রপ্তানি করার উদ্দেশ্যে যেসব অনেক পণ্য আছে বিদেশে রপ্তানি করা হয়, সেসব কন্টেইনারও এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এবার ডান পাশের উপরের ছবিটিতে দেখো, বিশাল একটি সেতু দেখা যাচ্ছে। এই কাজগুলো সাধারণত সরকার করে থাকে, তাহলে সেখানে অর্থের প্রয়োজন হয়। সেতু তৈরি করতে অর্থের প্রয়োজন হয়, তাহলে সেখানেও একটি অর্থায়ন আছে। তারপরে দেখো, এখানে নিচে একটি মোহাম্মদিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, তার মানে একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। এগুলা সাধারণত বিত্তশালীদের বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অনুদানে চলে এবং সরকারি অনুদানে চলে। তাহলে এগুলারও একটা, এইসব প্রতিষ্ঠানেও আয় ব্যয় আছে এবং এখানেও একটি অর্থায়ন সংশ্লিষ্ট আছে। তাহলে এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম, এই প্রত্যেকটা দৃশ্যের সাথেই তোমার অর্থায়ন জড়িত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় অর্থায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা শিখন ফলটি লক্ষ্য করো। আজকের পাঠ থেকে তোমরা কি কি জানতে পারবে বা শিখতে পারবে। এই পাঠ শেষে তোমরা 1 নম্বরে অর্থায়ন কি তা বলতে পারবে, অর্থায়নের ক্রম বিকাশের ধারা বর্ণনা করতে পারবে, অর্থায়নের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমি মূল পাঠে যাওয়ার শুরুতেই আমি অর্থায়নের সংজ্ঞা বা অর্থায়ন কি এ নিয়ে আলোচনা করব। দেখো, অর্থায়ন কি, এটা সংক্ষিপ্তভাবে বললে এইভাবে বলা যায়: পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তারপর অর্থায়নের বিশদ সংজ্ঞাটা যদি আমরা অর্থায়ন কি এটা বিস্তারিত ভাবে বলতে চাই,
তাহলে বলা যায় এভাবে, অর্থায়নের বিশদ সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন উৎস হতে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ কল্যাণ সাধিত হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকে অর্থায়ন বলে। বিস্তারিত ভাবে বললে বা একটু বিশদভাবে বললে অর্থায়ন কি আমরা এভাবে বলতে পারি, অর্থায়নের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। তাহলে এবার আমি তোমাদের উদ্দেশ্যে অর্থায়নের ক্রমবিকাশের ধারা উপস্থাপন করব এবং আলোচনা করব। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা, কিভাবে অর্থায়নটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে বা বিকশিত হয়েছে সারা পৃথিবীতে, কিভাবে অর্থায়ন সারা পৃথিবীতে আস্তে আস্তে অর্থায়নের কার্যক্রম, অর্থায়নের পরিধি বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে সাথে, সেটি আমি তোমাদের উদ্দেশ্যে এখন উপস্থাপন করব। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারাকে পর্যায়ক্রমিকভাবে উপস্থাপনে দেখা যায় 1930-এর পূর্ববর্তী দশক। এই সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। তারপর 1930-এর দশক, একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি। 30-এর দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। এই সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। 3 নম্বরে 1940-এর দশক, অর্থাৎ 40-এর দশক, এই সময়ে সুষ্ঠুভাবে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা হয়। তারপর 1950-এর দশকে এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। তারপর 1960-এর দশক, এই সময় থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। তারপর 1970-এর দশক, এই দশকে কম্পিউটার অধ্যায়ের যাত্রা শুরু হয়, যা শুধু উৎপাদন কৌশলই নয়, কারবারি অর্থায়নকেও পাল্টিয়ে দেয়। তারপর 1980-এর দশক, এই সময় সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয় অর্থায়ন পদ্ধতি। মূলধনের সুদক্ষ বন্টন ও প্রকল্পগুলো হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণই ছিল অর্থায়নের মূল বিষয়। তারপর 1990-এর দশক আধুনিক অর্থায়নের যুগ। 1990-এর দশকে, অর্থাৎ 90-এর দশকে তোমার আধুনিক অর্থায়নের সূচনা হয়। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময়ে আন্তর্জাতিকতা লাভ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থায়নের ক্রমোন্নয়নের ধারাকে আমি পর্যায়ক্রমিকভাবে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম। এবারে আমরা দেখব অর্থায়নের শ্রেণী বিভাগ। এবারে আমরা পূর্ব অর্থায়নের শ্রেণী বিভাগ। তাহলে অর্থায়নের শ্রেণী বিভাগ দেখো, অর্থায়নকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বরে আছে পারিবারিক অর্থায়ন, 2 নম্বরে আছে সরকারি অর্থায়ন, 3 নম্বরে আন্তর্জাতিক অর্থায়ন, 4 অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান, 5 ব্যবসায় অর্থায়ন ও 6 সর্বশেষ হলো 6 নম্বরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন। তাহলে শুরুতেই আমরা আলোচনা করব পারিবারিক অর্থায়ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ বাম পাশের ছবিগুলোতে পারিবারিক কিছু আয়ের দৃশ্য দেখা যাচ্ছে, আয়ের উৎস বা খাত দেখা যাচ্ছে। যেমন পরিবারের আয়ের উৎসগুলো হয় সাধারণত বাড়ি ভাড়া, যাদের বাড়ি আছে তারা বাড়ি ভাড়া পায়, এটা সাধারণত শহরের পরিবারগুলো পেয়ে থাকে। 2 নম্বর দৃশ্যতে আছে কৃষি, বিশেষ করে গ্রামের পরিবারগুলো কৃষি নির্ভর হয়, সেই পরিবারগুলোর আয়ের অন্যতম উৎস হচ্ছে কৃষি। তারপর আছে পরিবারের আরেকটি আয়ের উৎস হচ্ছে তোমার চাকরি বা ব্যবসা। কোন পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে ব্যবসা, কোন পরিবারের গৃহকর্তা হয় চাকরিজীবী, ওই পরিবারগুলোর আয়ের উৎস হয় চাকরি। ডান পাশে দেখো পারিবারিক কয়েকটি ব্যয়ের দৃশ্য আছে। যেমন তোমার একটি পরিবারে বিভিন্ন আসবাবপত্র ক্রয় করতে হয়, আসবাবপত্রের প্রয়োজন হয়। তারপর বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, টেলিভিশন,
কম্পিউটার, এসব ইলেকট্রনিক সামগ্রীর প্রয়োজন হয়, তারপর বিভিন্ন দৈনন্দিন বাজার খরচের প্রয়োজন হয়। তাহলে একটি পরিবারের আয় থেকে আয় অনুযায়ী পরিবারগুলো ব্যয় করে থাকে। এই ক্ষেত্রে পরিবারে অসংখ্য ব্যয় হয়, তার থেকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে যে ব্যয়গুলো অতি প্রয়োজনীয়, যে ব্যয়গুলো তোমার করতেই হবে, সেই ব্যয়গুলোকে তোমার প্রাধান্য দিয়ে আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় করা হয় এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের কিছু বৃত্ত ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়। এই হচ্ছে পারিবারিক অর্থায়ন। তারপরে এবারে আমরা দেখব সরকারি অর্থায়ন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাম পাশে সরকারি কিছু আয়ের খাত দেখো, যেমন সরকার বিভিন্ন কর আদায় করে, আয় কর, তারপর হলো মূল্য সংযোজন কর, তারপর হলো গিফট ট্যাক্স, এই সমস্ত কর আদায় করে। তারপর সরকার আমদানি ও রপ্তানি শুল্ক পায়। তারপর সরকার তোমার সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল এসব বিক্রি করেও সরকার তোমার আয় করে, এসব বিক্রি করে অর্থ সংগ্রহ করে। তাহলে এই হলো সরকারের আয়ের খাত। তারপর ডান পাশে দেখো সরকারের কতগুলো ব্যয়ের খাত আছে, যেমন সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল স্থাপন করে, বড় বড় সেতু, ব্রিজ, কালভার্ট এসব তৈরি করে, তারপর রাস্তাঘাট অর্থাৎ সামাজিক অবকাঠামো তৈরি করে, তারপর আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা খাতেও প্রচুর অর্থ ব্যয় করে। তাহলে সরকারের বাম পাশে হলো সরকারের আয়ের খাতগুলো, ডান পাশে হলো সরকারের ব্যয়ের খাতগুলো। তারপর তাহলে সরকার অনেক সময় আয়ের থেকে সরকারের ব্যয় অনেক বেশি হয়। এই ব্যয় অনেক সময় সরকার বিদেশি সংস্থা থেকে ঋণ নিয়ে থাকে বা বৈদেশিক সাহায্য থেকে এই সমস্ত ব্যয়গুলো করে থাকে। বৈদেশিক সহায়তায় তোমার আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়, তাহলে এই ঘাটতিটা সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অথবা বৈদেশিক সাহায্য থেকে এই ব্যয়গুলো সম্পন্ন করে থাকে। এই হলো সরকারি অর্থায়ন। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব তোমার আন্তর্জাতিক অর্থায়ন। বাম পাশের ছবিগুলোতে দেখো তোমরা জানো আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে বাংলাদেশে আমদানিকৃত পণ্যগুলো হচ্ছে, বাংলাদেশ মূলত একটা আমদানি নির্ভর দেশ। আমাদের রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি। এই কারণে আমাদের দেশে প্রতি বছর বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দেখা দেয়। যেমন আমদানিকৃত পণ্যগুলো হচ্ছে দেখো প্রায় সকল ধরনের মেশিনারিজ, তারপর হলো প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী, যেমন তেল, পেঁয়াজ, চাউল, তারপর এরকম তোমার চিনি, আটা, এসব বিদেশ থেকে আমদানি করে আনতে হয় খাদ্য সামগ্রী। তারপরে আছে পেট্রোলিয়াম তো প্রায় শতভাগই আমদানি নির্ভর। বাংলাদেশে তো পেট্রোলিয়াম খনিজ খুব একটা থাকলে খুবই সীমিত। তোমার এই কারণে পেট্রোলিয়াম সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। আর তার বিপরীতে রপ্তানি হয় যেমন তোমার তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, তারপর কৃষিজাত পণ্য যেমন চা, চামড়া, তারপরে চিংড়ি মাছ, হিমায়িত চিংড়ি, এসব কৃষিজাত দ্রব্য তোমার বিদেশে রপ্তানি করা হয়। তাহলে তোমার সাধারণত আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের আমদানিকৃত পণ্যগুলো কি কি আর রপ্তানিকৃত পণ্যগুলো কি কি আমি তোমাদের দেখালাম। তাহলে সেক্ষেত্রে তবে বাংলাদেশে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি হয়। এই কারণে প্রতি বছর বাংলাদেশে প্রচুর পরিমাণে বাণিজ্য ঘাটতি হয়। তাহলে এই হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে এবারে আমরা আলোচনা করব অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। তোমরা ডান পাশের ছবিগুলোতে দেখতে পাচ্ছ কয়েকটা অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, যেমন মসজিদ, এতিমখানা, তারপর স্কুল কলেজও হয়, শিক্ষা প্রতিষ্ঠানও হয়। মসজিদ, এতিমখানা, মন্দির, তারপর হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হলো বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, এগুলো তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান। এগুলোরও অর্থ সংস্থান করতে হয়, এগুলোরও অর্থায়ন আছে, কারণ এই প্রতিষ্ঠানগুলো চালাতেও বিপুল অর্থের প্রয়োজন হয়। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনো ব্যবসা করে না, তারা হলো এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে তোমার অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তাদেরও প্রচুর আয় আছে, ব্যয় আছে এই প্রতিষ্ঠানগুলোতে। আর এই প্রতিষ্ঠানগুলো ব্যয় নির্বাহ করা হয় বিভিন্ন অনুদানের মাধ্যমে, যেমন সরকার অনুদান দেয়, তারপর বিভিন্ন
ব্যবসা প্রতিষ্ঠান, তারপর সমাজের বিত্তশালী ব্যক্তিরা অনুদান দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে ব্যয় আছে। এই ব্যয়গুলো সাধারণত সরকার এবং বিভিন্ন ব্যবসায়ীরা অথবা তোমার সমাজের বিত্তশালীরা তোমার অনুদান দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো মূলত সমাজের মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত। এগুলোর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এগুলোর তোমার অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাদের কোনো ব্যবসা বা মুনাফা অর্জন করা তাদের কোনো উদ্দেশ্য নাই। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত অনুদানে পরিচালিত হয়। তারপরে আমরা দেখব এবার ব্যবসায় অর্থায়ন। যেমন আমাদের দেশে সাধারণত ব্যবসা ধরন অনুযায়ী 3 রকমের হয়। যেমন এক মালিকানা কারবার, ডান পাশের ছবিগুলোতে দেখো বাংলাদেশে ব্যবসার ধরন অনুযায়ী 3 রকমের ব্যবসা দেখা যায়। যেমন একটা হলো এক মালিকানা কারবার, তারপরে হলো অংশীদারি কারবার, আর আরেকটি আছে যৌথ মূলধনী কারবার। তাহলে এসব ব্যবসায়েরও অর্থায়ন আছে, এগুলাতেও প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তারপর এগুলা এই ব্যয়গুলো করে তোমার পণ্য বিক্রি বা উৎপাদিত পণ্য বিক্রি করে তোমার মুনাফা অর্জন করা হয়। তাহলে এই কারবারের যেমন বিশেষ করে এক মালিকানা কারবারের অর্থায়ন করা হয় নিজস্ব তহবিল থেকে বা প্রয়োজনে বন্ধু বান্ধবের থেকে, আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে। তারপর আছে অংশীদারি কারবার। এখানেও দেখা গেছে অনেকে ব্যক্তিগত অর্থ থেকে অংশীদারি কারবার স্থাপন করে থাকে, অথবা টাকা বেশি প্রয়োজন হলে তোমার ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। তারপরে আছে যৌথ মূলধনী কারবার। এই কারবারের অর্থায়ন সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করা হয়। এই ব্যবসাগুলোতে যৌথ মূলধনী ব্যবসায় সাধারণত শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করা হয়, কারণ যৌথ মূলধনী কারবার সাধারণত বৃহৎ পরিসরে হয় এবং অনেক বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির দ্বারা সাধারণত এত বড় পরিসরের ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। ফলে এই সমস্ত ব্যবসার পরিচালকেরা শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করে যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠা ও পরিচালনা করে। এই হলো ব্যবসায় অর্থায়ন। এই হলো ব্যবসায় অর্থায়ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। তাহলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন হলো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, যেমন জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তারপর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এসব আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন করতে হয়। সাধারণত এসব প্রতিষ্ঠানগুলো তোমার শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে তোমার তাদের মূলধন সংগ্রহ করে। পরবর্তী এগুলো তোমার মুনাফাভোগী ব্যবসা প্রতিষ্ঠান। তারা সাধারণত তোমার জনগণের ক্ষুদ্র আমানত বৃহৎ আকার মূলধনে পরিণত করে আবার এই অর্থ বিভিন্ন উদ্যোক্তাদেরকে ঋণ দিয়ে থাকে। তারপর আবার তারা নিজেরাও এই অর্থ ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তারাও বিভিন্ন, যেমন দেখা গেছে তারা বিভিন্ন ভূমি তোমার তারপর দালান নির্মাণ করে, তারপর বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে তারা ব্যবসা করে থাকে এবং মুনাফা অর্জন করে থাকে। তারা সাধারণত শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করে এবং তোমার এই অর্থ দ্বারা তারা সাধারণত তাদের ব্যবসার ধরনটা একটু ভিন্ন হয়। তারা এই অর্থটা আবার পুনরায় বিভিন্ন ব্যবসা উদ্যোক্তা বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তোমার মুনাফা অর্জন করে থাকে। তারপরে তারা আবার বিভিন্ন
উৎপাদনমুখী ব্যবসায়ও অনেক সময় লিপ্ত হতে দেখা যায়। তারা বিভিন্ন তোমার জমির ব্যবসা করে, বিভিন্ন মানে কিনা হাউজিং এর ব্যবসা করে, এভাবে তারা তাদের ব্যবসা পরিচালনা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে। তাহলে এবারে তোমাদেরকে ছোট ছোট কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমি মূল্যায়ন করতে চাই। যেমন প্রথম প্রশ্নটি আছে তোমার অর্থায়ন কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থায়ন কি তোমরা নিশ্চয়ই একটু শুরুতেই মনোযোগ দিয়ে দেখেছো অর্থায়ন কি। অর্থায়ন আমি তোমাদেরকে সাহায্য করি, তোমরা স্মরণ করার চেষ্টা করো। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। তারপরে হলো অর্থায়ন কত প্রকার। তোমাদেরকে আমি দ্বিতীয় স্লাইডে দেখিয়েছি অর্থায়ন কত প্রকার। অর্থায়ন হলো 6 প্রকার। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। তারপর আন্তর্জাতিক অর্থায়নে কি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়? আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। পিপিপি এর পূর্ণরূপ কি? পিপিপি এর পূর্ণরূপ হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পারিবারিক অর্থায়ন কি? পারিবারিক অর্থায়ন কি? পরিবারের জন্য পরিকল্পনা মাফিক উৎস নির্ধারণ ও তার ব্যবহারকেই পারিবারিক অর্থায়ন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমরা বাড়ির কাজটি ঝটপট লিখে নাও। তোমরা স্কুল খোলার পর এই বাড়ির কাজগুলো সব একসাথে আমাকে দেখাবে। আজকের বাড়ির কাজটি হচ্ছে দেশের সার্বিক উন্নয়নে সরকারি অর্থায়নের গুরুত্ব মূল্যায়ন করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।